সকাল প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি জোনাকি জ্যোতি। দর্শক, সকালে সূর্যের মতোই হাসি খুশি কাটুক আমাদের দিনটি এবং ভালোবাসা ছড়িয়ে দিই সবার মাঝে, সেই প্রত্যাশা নিয়েই সবাইকে আমন্ত্রণ জানাই একুশের সকালের আজকের আয়োজনে। আজ একুশের সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার, জানেন কি, অজানা তথ্য, আমাদের উদ্ভিদ, আমাদের পরিবেশ এবং প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও। শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। আজ রবিবার 14 বৈশাখ 1432 বঙ্গাব্দ, 27 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ, 28 শাওয়াল 1446 হিজরি গ্রীষ্মকাল। আজকে সূর্যাস্ত সন্ধ্যা 6টা 25 মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল 5টা 27 মিনিটে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে এবং রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও ঢাকা বিভাগের দু-একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দর্শক, আজ শুরুতেই আমাদের আয়োজনে রয়েছে ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার সেগমেন্টটি। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের অনেকটা সময় কাটে ডাইনিংয়ে, আর তাই কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত সব রকমের নাস্তার আয়োজনে। আমাদের অনেকেরই সকালের দিকে মুখে অরুচি থাকে, আর তাই ঘরের খাবারের প্রস্তুতি যত ভালো হবে দিনটাও কিন্তু ততই চমৎকার কাটবে। ভোজনপ্রিয় সেই সব মানুষের জন্যই আমাদের এবারের আয়োজন রেসিপির। আজ আমরা শিখব কিভাবে খুব সহজেই আলুর কস্তুরি বানাতে হয়। চলুন দর্শক, জানিয়ে দিচ্ছি কি কি উপকরণ লাগছে এই আলুর কস্তুরি বানাতে। ময়দা, তেল, আলু, আদা, রসুন, পেঁয়াজ, ধনিয়া পাতা, 5 ফোড়ন, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো পরিমাণ মতো। দর্শক, এবারে চলুন দেখে নেব আলুর কস্তুরি প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ।
প্রিয় দর্শক, দেখছিলেন ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টে। আমরা দেখে নিলাম আলুর কস্তুরি কিভাবে খুব সহজেই ঘরে আমরা বানাতে পারি। আমাদের এবারের আয়োজনে থাকছে জানেন কি সেগমেন্টটি। দর্শক, কতই না বিচিত্র আমাদের এই পৃথিবী, প্রাণেরও কতই না বিপুল সমারোহ। পৃথিবী জুড়েই রয়েছে নানা ধরনের প্রাণী ও পতঙ্গের অস্তিত্ব। তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে, জীবনযাপন, আচার আচরণ নানান ধরনের। সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু? আজ চলুন আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য। সোনালি লেমুর মাদাগাস্কারে অ্যান্ডেমিকে পাওয়া যায় এই মাঝারি আকারের প্রাণী। এদের নামকরণ হয়েছে তাদের পেটের নিচের দিক, মুখের নিচের অংশ এবং লেজের নিচের দিকের উজ্জ্বল কমলা সোনালি রঙের লোমের জন্য। এরা প্রধানত দক্ষিণ পূর্ব মাদাগাস্কারের আর্দ্র গ্রীষ্মমণ্ডলীয় বন এবং বাঁশঝাড় এলাকায় বাস করে। এদের পছন্দের খাবার হলো বাঁশ, বিশেষত জায়ান্ট ব্যাম্বু। মজার ব্যাপার হলো এই বাঁশের কচি ডগায় সায়ানাইড থাকে, যা অন্য প্রাণীদের জন্য মারাত্মক ক্ষতিকর হলেও সোনালি লেমুর তা হজম করতে পারে। প্রতিদিন প্রায় 500 গ্রাম বাঁশ খায় তারা, যাতে তাদের আকারের অন্য প্রাণীর জন্য 12 গুণ বেশি সায়ানাইড থাকে। বাঁশের চিকন ডগায় সোনালি লেমুর তার লম্বা সোনালি লেজটি পেঁচিয়ে সাবধানে বসে থাকে। বড় বড় গোল চোখগুলো কৌতূহলে ভরা। চারপাশের জঙ্গল সে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে। যে কোনো পাকা ফল অথবা পাতার আড়ালে লুকিয়ে থাকা কোনো পোকার সন্ধান করে সোনালি লেমুর। সোনালি লেমুর সাধারণত ছোট দলে বাস করে, যেখানে একটি প্রাপ্তবয়স্ক পুরুষ, একটি প্রাপ্তবয়স্ক মহিলা এবং তাদের বাচ্চা থাকে। এরা দিনের বেলা ঘুমায় এবং ভোর ও সন্ধ্যায় সবচেয়ে বেশি সক্রিয় থাকে। স্ত্রী লেমুর একবার একটি বাচ্চা দেয়। আবাসস্থান ধ্বংস এবং শিকারের কারণে সোনালি লেমুর আজ চরম বিপন্ন প্রজাতি হিসেবে বিবেচিত। ধারণা করা হয় এদের সংখ্যা বর্তমানে 1000-এরও কম। রানো মাফানা জাতীয় উদ্যান এবং এর আশেপাশের কিছু এলাকায় এদের দেখা মেলে। এই সুন্দর প্রাণীটিকে রক্ষা করা অত্যন্ত জরুরি। দর্শক, জেনে তো নিলাম অনেক কিছু সোনালি লেমুরের ব্যাপারে। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। তবে বিরতির পর কিন্তু থাকছে আরো অনেক আয়োজন, তাই কোথাও যাবেন না, থাকুন 21 সকালের সাথেই। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি 21 সকালের আজকের আয়োজনে। আমাদের এবারের আয়োজনে থাকছে অজানা তথ্য সেগমেন্টটি। আমাদের মাঝে মাঝেই মনে হয় আমরা অনেক কিছু জানি, আবার মাঝে মাঝে মনে হয় অনেক কিছু যেন জানি না। আমাদের এই জানার যেমন শেষ নেই, তেমনি জানার আগ্রহেরও তো শেষ নেই। আমরা জানি বা কতটুকু, তবে আমরা আপনার শেখা বা জানার ক্ষেত্রে একটু সহযোগিতা তো করতেই পারি, তাই না? আমাদের জানা ও অজানা নানান তথ্য নিয়েই আজকের বিশেষ আয়োজন অজানা তথ্য। আইফেল টাওয়ার প্যারিসের এক অবিচ্ছেদ্য প্রতীক। শুধু তার স্থাপত্য শৈলীর জন্যই বিখ্যাত নয়, বরং এর কিছু অদ্ভুত বৈশিষ্ট্যও রয়েছে। গ্রীষ্মকালে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে এই লোহার কাঠামোটির উচ্চতা কিছুটা বৃদ্ধি পায়। বিষয়টি আশ্চর্যজনক শোনালেও তাপমাত্রার পরিবর্তনে ধাতুর প্রসারণের একটি স্বাভাবিক নিয়ম এটি।
1889 সালে নির্মিত এই টাওয়ারটি মূলত লোহার তৈরি। লোহা তাপ পেলে প্রসারিত হয় এবং ঠান্ডা হলে সংকুচিত হয়। গ্রীষ্মকালে যখন সূর্যের প্রখর তাপ আইফেল টাওয়ারের লোহার কাঠামোয় পড়ে, তখন লোহার অণুগুলো আরও বেশি গতিশক্তি লাভ করে এবং একে অপরের থেকে দূরে সরে যেতে শুরু করে। এই কারণে টাওয়ারের প্রতিটি লোহার অংশ সামান্য পরিমাণে হলেও প্রসারিত হয়। যেহেতু টাওয়ারে অসংখ্য লোহার স্তম্ভ ও বিম রয়েছে, তাই প্রতিটি অংশের ক্ষুদ্র প্রসারণ সম্মিলিতভাবে টাওয়ারের সামগ্রিক উচ্চতাকে কয়েক সেন্টিমিটার পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। বিজ্ঞানীরা অনুমান করেন গ্রীষ্মের উষ্ণতম দিনে আইফেল টাওয়ারে উচ্চতা প্রায় 15 সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে এই বৃদ্ধি খুব ধীরে ধীরে এবং সামান্য পরিমাণে হয় বলে খালি চোখে তা সহজে ধরা পড়ে না। আবার শীতকালে যখন তাপমাত্রা কমে যায়, তখন লোহার কাঠামো সংকুচিত হয় এবং টাওয়ারটি তার স্বাভাবিক উচ্চতায় ফিরে আসে। এই প্রসারণ এবং সংকোচন শুধুমাত্র আইফেল টাওয়ারের ক্ষেত্রেই প্রযোজ্য নয়, বরং লোহা বা ইস্পাতের তৈরি যে কোনো বড় কাঠামোর ক্ষেত্রেই এটি ঘটে থাকে। প্রকৌশলীরা এই বিষয়টি মাথায় রেখেই নকশা তৈরি করেন, যাতে তাপমাত্রার পরিবর্তনে কাঠামোর উপর অতিরিক্ত চাপ না পড়ে এবং তা ভেঙে না যায়। আইফেল টাওয়ারের এই গ্রীষ্মকালীন উচ্চতা বৃদ্ধি প্রকৃতির এক মজার উদাহরণ। এটি আমাদের দেখায় যে কিভাবে পরিবেশের সামান্য পরিবর্তনও বিশাল আকারের বস্তুর উপরও প্রভাব ফেলতে পারে। একই সাথে এটি প্রকৌশলীদের দক্ষতা ও দূরদর্শিতার প্রমাণ দেয়, যারা প্রকৃতির এই নিয়মকে কাজে লাগিয়ে দীর্ঘস্থায়ী এবং নিরাপদ কাঠামো নির্মাণ করে থাকেন। প্রিয় দর্শক, দেখছিলেন অজানা তথ্য সেগমেন্টটি। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, তবে কোথাও যাবেন না কিন্তু, কারণ ফিরছি আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এবং প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও নিয়ে। তাই থাকুন 21শে সকালের সাথেই। প্রিয় দর্শক, এই মুহূর্তে যেখান থেকে 21শে টেলিভিশনের পর্দায় আমাদের সাথে রয়েছেন, সবাইকে স্বাগত জানাই। আরও একবার দেখছেন 21শে সকালের আজকের আয়োজন। আমাদের এবারের আয়োজনে থাকছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টটি। আমাদের জীবনের ভীষণ গুরুত্বপূর্ণ একটি উপাদান উদ্ভিদ। মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে, তেমনি উদ্ভিদও মানুষ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। প্রতিটি উদ্ভিদের আলাদা কিছু গুণাগুণ রয়েছে, যা মানুষের জীবন ধারণের ক্ষেত্রেও ভীষণ গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, এমনই কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়েই সাজানো হয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টে। কাউরি গাছ নিউজিল্যান্ডের উত্তর দ্বীপে জন্মানো এক বিশাল ও দীর্ঘজীবী কনিফার প্রজাতি। এটি নিউজিল্যান্ডের অন্যতম বৃহৎ এবং গুরুত্বপূর্ণ গাছ হিসেবে বিবেচিত হয়। মাওরি ভাষায় এই গাছটিকে কাউরি নামেই ডাকা হয় এবং তাদের সংস্কৃতিতে এর বিশেষ স্থান রয়েছে। কাউরি গাছ তার বিশাল আকার এবং দীর্ঘ জীবনকালের জন্য বিখ্যাত। কিছু কাউরি গাছ 2000 বছরেরও বেশি সময় ধরে বেঁচে থাকে এবং এদের কাণ্ডের বের 5 মিটারেরও বেশি হতে পারে। এদের সরল স্তম্ভাকার কাণ্ড এবং উপরের দিকে ছড়ানো শাখা প্রশাখা সহজেই দৃষ্টি আকর্ষণ করে যে কারো।
পাতাগুলো ছোট এবং চামড়ার মতো, যা একে শুষ্ক পরিবেশেও টিকে থাকতে সাহায্য করে। ঐতিহাসিকভাবে কাউরি গাছ মাওরিদের জন্য অত্যন্ত মূল্যবান ছিল। তারা এর কাঠ দিয়ে নৌকা, ঘরবাড়ি এবং বিভিন্ন কারুশিল্প তৈরি করত। গাছের আঠা বা রেইজিন, যা কাউরি গাম নামে পরিচিত, তা জ্বালানি, বার্নিশ এবং ঐতিহ্যবাহী ঔষধ হিসেবে ব্যবহৃত হতো। 19 শতকে ইউরোপীয় ঔপনিবেশিকরা নিউজিল্যান্ডে আসার পর কাউরি কাঠের ব্যাপক চাহিদা তৈরি হয়। এর শক্তিশালী, হালকা ও টেকসই কাঠ জাহাজ নির্মাণ এবং অন্যান্য নির্মাণ কাজে ব্যবহৃত হতে শুরু করে। এর ফলে ব্যাপক হারে কাউরি গাছ কাটা হয় এবং এদের সংখ্যা দ্রুতই হ্রাস পায়। বর্তমানে কাউরি গাছকে রক্ষার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। অনেক কাউরি বনকে সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়েছে এবং গাছ কাটা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও কাউরি ডাইব্যাক নামক একটি মারাত্মক রোগ এই গাছের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এটি একটি মাটিবাহিত রোগ যা গাছের মূল ও কাণ্ডকে আক্রমণ করে এবং শেষ পর্যন্ত গাছটিকে মেরে ফেলে। এই রোগের বিস্তার রোধে বিজ্ঞানীরা এবং সংরক্ষণবাদীরা নিরলসভাবে কাজ করে চলেছেন। কাউরি গাছ শুধু নিউজিল্যান্ডের প্রাকৃতিক ঐতিহ্যই নয়, এটি এখানকার জীববৈচিত্র্যেরও গুরুত্বপূর্ণ অংশ। এর সংরক্ষণ তাই ভীষণ জরুরি। দর্শক, নানান রকম আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমরা 21 সকাল অনুষ্ঠানটিতে। আপনাদের কেমন লাগলো আমাদের অনুষ্ঠান? সেই মতামত, পরামর্শ, ভালো লাগা, মন্দ লাগা আমাদের জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক 21 সকাল, 21 টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফোন 880255014316 থেকে 25। ইমেইল অ্যাড্রেস সকাল@21-tv.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারেন www.youtube.com/@ttv-lifestyle এই চ্যানেলটিতে। দর্শক, আমরা কিন্তু থাকবো আপনাদের মতামতগুলো জানার অপেক্ষায়। প্রতিটি দিন, অতীত কিংবা ভবিষ্যৎ একেবারেই গুরুত্বপূর্ণ নয়, বরং আজকের দিনটিতে আমরা কি করছি সেটাই সব থেকে বেশি অর্থবহ। তাই আজকের দিনটি সবার পরিকল্পনা মতো কাটুক, ভালো কাটুক, সুন্দর কাটুক, সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো 21 সকাল থেকে বিদায় নিচ্ছি। প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার নতুন নতুন বিষয় নিয়ে আমরা ঠিক সকাল 7:30 হাজির হয়ে যাই আপনাদের কাছে। দেখা হবে আবারও আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন 21 টেলিভিশনের পর্দায়। শুভ সকাল সবাইকে জানাই আরও একবার।